আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি অসীম ধারার এমন একটা টপিক নিয়ে কথা বলবো। আমরা বলতে পারি যে যদি অসীম ধারা থেকে প্রশ্ন আসে তাহলে এই টপিক থেকে একটা অঙ্ক অবশ্যই 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 থাকবে। কেন থাকবে? কারণ এই যে প্রশ্নটা যেটা এখানে লেখা আছে টপিকের নাম সহ, দেখো তোমরা একটু যদি খেয়াল করো, অসীম গুণোত্তর ধারার অসীমোত্তক সমষ্টি থাকার শর্ত ও সেই সমষ্টি নির্ণয়, এ হচ্ছে টপিকের নাম। আর প্রশ্নটা খেয়াল করো, এখানে একটা অসীম গুণোত্তর ধারা দেওয়া আছে, সেই ধারাটার কী বের করতে হবে? অসীমোত্তক সমষ্টি থাকার শর্ত নির্ণয় করতে হবে। এই প্রশ্নটা তোমরা কি জানো কতবার আসছে বিভিন্ন বোর্ডে? প্রায় 31 বার আসছে। জাস্ট একটু জাস্ট ইমাজিন যে একটা কোশ্চেন যদি 31 বারের মতো বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসে থাকে, তাহলে এই প্রশ্নটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। এবং আমরা কি বলতে পারি কিনা যে এই প্রশ্নটা যদি ধারা থেকে প্রশ্ন হয়, তাহলে আমি কি বলতে পারি কিনা আমাদের যে 99.99% পসিবিলিটিস আছে এই প্রশ্নটা আসার ধারা থেকে প্রশ্ন করলে? অবভিয়াসলি বলতে পারি। আজকে আমরা সেই প্রশ্নটার সমাধান নিয়ে কথা বলবো। বোঝা গেল? এখন দেখো, ধরো তোমাদেরকে আমি একটা উদাহরণ দেই। ধরো তুমি একটা ভালো মাংসের তরকারি রান্না করবা, ঠিক আছে? গরুর মাংসের একটা দারুণ একটা চমৎকার তরকারি তুমি রান্না করবা এবং সেটা তুমি খাবা। তো এই রান্নাটা ভালো করার জন্য তোমাকে কি করতে হবে? কিছু প্রাইমারি কাজ আছে, ঠিক আছে? যেমন এটাকে একটু সাইজ করা, তারপরে এই যে মশলা টশলা যে ব্যাপারগুলো থাকে এগুলো ঠিকঠাক মতো পরিমাণ মতো দেওয়া এবং সেগুলো ঠিক মতো চিনা। অর্থাৎ একটা ভালো তরকারি রান্না করার জন্য তার ম্যাটেরিয়ালসগুলো সম্পর্কে ভালো ধারণা থাকা, তবেই কিন্তু তুমি এই তরকারিটা ভালো রান্না করতে পারবে। তাহলে এই ম্যাথটা যেহেতু এত ইম্পর্ট্যান্ট, এই ম্যাথটা সলভ করার জন্য এইটার যে রিলেটেড ব্যাপারগুলো আছে বা বেসিক ব্যাপারগুলো আছে সেগুলো জানা প্রয়োজন না? যেহেতু এটা আমরা কি বলতে পারি, প্রায় আসবে বলতে পারি, কিন্তু আমরা এটা থেকে অসীম ধারা থেকে কোশ্চেন থাকা মানে হচ্ছে এই কোশ্চেনটা কি অবশ্যই আসবে। তাহলে এইটার রিলেটেড বেসিক ব্যাপারগুলো কি, এই অঙ্কটা সলভের জন্য রিলেটেড বেসিক ব্যাপারগুলো কি, জাস্ট আমরা একটু দেখবো। এই কোশ্চেনটা আমরা সলভ করবো, দেন এটা দেখবো কতবার আসছে, কোন কোন বোর্ডে আসছে। ঠিক আছে, চলো একটু দেখে নেওয়া যাক। তো ধারা ব্যাপারটা আসলে কি দেখো, কি সুন্দর করে বললাম। নিয়ম থাকবে, সাধারণ পদ থাকবে, পদগুলো যোগ বা বিয়োগ দিয়ে থাকবে। এখন আসি, কিছুই বুঝলাম না, ব্যাপারটা একটু বুঝিয়ে বলেন স্যার। একটু বুঝিয়ে বলছি, ঠিক আছে? ধরো 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ ডট 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 এরকম দিলাম আমি। ওকে, খেয়াল করো, নিয়ম থাকবে বা একটা রুলস থাকবে। একটু খেয়াল করো, এই যে 2, এই 2 এর সাথে যদি আমি 2 যোগ করি তাহলে কত হয়? 4। এই যে 4 এর সাথে যদি আমি 2 যোগ করি তাহলে হচ্ছে 6 এর সাথে যদি আমি 2 যোগ করি তাহলে হচ্ছে 8, তাই না? তাহলে এখানে কিন্তু একটা নিয়ম আছে, অলরেডি কিন্তু তোমরা অনেকেই বুঝে ফেলেছো। নিয়মটা কি? পূর্ববর্তী সংখ্যার সাথে 2 যোগ করলে তার পরবর্তী সংখ্যাটা পাওয়া যাচ্ছে। এখন এইখানে মনে করো একটা সংখ্যা আসবে বা হবে, এই সংখ্যাটার পূর্ববর্তী মানে আগেরটা কোনটা? এটা হচ্ছে আমাদের এই সংখ্যাটার পূর্ববর্তী সংখ্যা। ওকে, এই 8 এর সাথে যদি আমি 2 যোগ করে দেই তাহলে কিন্তু এই সংখ্যাটা আমি পেয়ে যাব। এই সংখ্যার পূর্ববর্তী সংখ্যার সাথে 2 যোগ করলে আমি কি পেয়ে যাচ্ছি? সংখ্যাটা পেয়ে যাচ্ছি। তাহলে কি হবে দেখো, 8 + 2 = 10 প্লাস এরপরটা কত হবে তোমরা কিন্তু বলতেই পারছো, সেটা হচ্ছে কত? 12 প্লাস, এইভাবে চলবে, তাই না? তাহলে আমি বলতে পারি যে সংখ্যাগুলো আসছে বা যোগ দিয়ে আছে, সেই সংখ্যাগুলো কি বলো তো? একটু একটা নিয়ম মেনে চলছে। সেই নিয়মটা কি? পূর্ববর্তী সংখ্যার সাথে 2 যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যাচ্ছে। পূর্ববর্তী সংখ্যার সাথে 2 যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যাচ্ছে। সো একটা নিয়ম আছে, গেল আমাদের প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সাধারণ পদ থাকবে। সাধারণ পদ কি? যেই পদ থেকে সব পদ পাওয়া যায় সেই পদই সাধারণ পদ, ঠিক আছে? আচ্ছা, এখানে মূর্ধন্য হবে, দিস ইজ টাইপিং মিস্টেক। যেই পদ থেকে সব পদ পাওয়া যায় সেই পদই সাধারণ পদ। সিম্পলি মনে রাখবে এইভাবে। কথাটা কি ক্লিয়ার? দেখো 2 4 6 8 10, এই যে এই সবগুলা কিন্তু জোড় সংখ্যা। আমি যদি বলি জোড় সংখ্যা হচ্ছে 2n হচ্ছে একটা জোড় সংখ্যা, তাই না? এই 2nটাই হচ্ছে মূলত এই যে সংখ্যাগুলো আছে তাদের সাধারণ পদ। কিভাবে? বা 2n থেকে এই সবগুলো সংখ্যা পাওয়া যায় কিভাবে একটু খেয়াল করো। যদি n = আমি যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে সেগুলো বসাতে থাকি একের পর এক, খেয়াল করো 2 × n এর মান 1 বসালাম, কত আসলো? 2। দেখো আমাদের প্রথম পদ পাওয়া গেল না? প্রথম পদ পাওয়া গেল। 2 × 2 বসালাম 4, দেখো দ্বিতীয় পদ পাওয়া গেছে। 2 × 3 6, এটা দেখো তৃতীয় পদ পাওয়া গেছে। 2 × 4 কত? 8, দেখো চতুর্থ পদ পাওয়া গেছে। সো এগুলো হচ্ছে আমাদের পজিশন। হ্যাঁ,
n এর মান মানে হচ্ছে কি পজিশন, প্রথম পদ দ্বিতীয় পদ এরকম। তাহলে এই 2n থেকে কি আমি সবগুলা পদ পাচ্ছি না? তাহলে আমি কি বলতে পারি না এই কথা অনুসারে 2n হচ্ছে সাধারণ পদ, এটার জন্য সাধারণ পদ। তাহলে এখানে কি নিয়ম আছে এবং একটা সাধারণ পদ আছে, সেটা কি 2n। পদগুলো যোগ বা বিয়োগ দিয়ে থাকবে। দেখো এই যে 2 4 6 8 10 এগুলোকে বলা হয় পদ। পদগুলো কি দিয়ে আছে? যোগ দিয়ে আছে না? খেয়াল করো, যোগ দিয়ে আছে না? আছে তো। তাহলে আমি কি বলতে পারি না 2 যোগ 4 যোগ 6 যোগ 8 প্লাস ডট 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 প্লাস 2n প্লাস সাধারণ পদ মানে কিন্তু শেষ পদ না, nতম পদ, ঠিক আছে? তো আরো পদ থাকবে। তা এটা কি একটা ধারা আমি বলতে পারি না স্যারেরা? এই যে জিনিসটা আছে 2 + 4 + 6 এই তিনটা কন্ডিশনই মানছে না, তাই না? বুঝা গেল তো? তিনটা জিনিসই কিন্তু মানছে। সো এটাকে আমি কি বলতে পারি? একটা ধারা বলতে পারি। আবার দেখো আমি কিন্তু এটাকেও একটা ধারা বলতে পারি। ওকে, আমি ধরো এরকম বললাম। ওকে, দেখো খেয়াল করো, এই 2 এর সাথে যদি আমি 3 গুণ করি তাহলে কত হচ্ছে? 6। 6 এর সাথে যদি আমি কত গুণ করি বলো? 3 গুণ করি। 3 6 18। আবার 18 সাথে যদি আমি 3 গুণ করি কত হয়? 3 গুণ করলে 3 8 24 এর 4, 3 1 3 আর 2 5 54, তাই না? তাহলে দেখো খেয়াল করো সংখ্যাগুলো যে আসছে কিভাবে আসছে, একটা নিয়ম আছে কিনা। পূর্ববর্তী সংখ্যার সাথে 3 গুণ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যাচ্ছে। পূর্ববর্তী সংখ্যার সাথে 3 গুণ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যাচ্ছে। তাহলে 54 সাথে 3 গুণ করলে, 54 সাথে যদি আমি 3 গুণ করি তাহলে তার পরবর্তী সংখ্যাটা পাওয়া যাবে, ঠিক কিনা বলো? তো একটা নিয়ম আছে, স্বাভাবিকভাবেই বলা যায় কি একটা নিয়ম আছে। এবার সাধারণ পদ আছে কিনা আমরা এটা চেক করব। তো আমি তোমাদেরকে আপাতত বোঝাচ্ছি, মানে বোঝানোর বলার জন্য বলছি যে n = যদি আমি 1 2 3 এরকম বলি, মানে n এর মান যদি আমরা স্বাভাবিক সংখ্যাগুলো বসাই তাহলে একটু খেয়াল করো 2 × 3n-1 এই যে জিনিসটা লিখলাম, খেয়াল করো এই যে জিনিসটা লিখলাম, এখান থেকে কিন্তু আমরা এই সবগুলা পদ পাই। কিভাবে পাই একটু খেয়াল করো, জাস্ট একটু খেয়াল করো। ধরো প্রথম পদের জন্য 2 × 3 কি বসাবো? প্রথম পদের জন্য n এর মান 1 বসাবো। তো 1 - 1 = 2 × 3 0 মানে কত? 1। গুণ করলে আবার পাওয়ার 0 মানে কত? 1। তাহলে 2 × 1 মানে 2। দেখো প্রথম পদ পেয়ে গেলাম, পেলাম না আমরা? প্রথম পদ কিন্তু পেয়ে গেলাম, প্রথম পদ কিন্তু আমরা কি পেয়ে গেলাম। এবার আসো আমি যদি একটু খেয়াল করো n এর ভ্যালুটা 2 বসাই তাহলে কত হচ্ছে? 2 × 3 2 - 1 2 × 3 তার মানে কত? 6। পেয়ে গেলাম না 6? তার মানে এখান থেকে সবগুলো পদ পাওয়া যাচ্ছে, আর যেই পদ থেকে সবগুলো পদ পাওয়া যায় সেটাকেই বলি সাধারণ পদ। তাহলে এগুলোর কি আছে? এই সংখ্যাগুলোর একটা সাধারণ পদ আছে। সংখ্যাগুলোতে নিয়ম আছে, সাধারণ পদ আছে এবং যোগ দিয়ে আছে, তাই না? তাহলে আমি এটাকেও কিন্তু বলতে পারি একটা ধারা। ধারা ব্যাপারটা একদম ক্লিয়ার না? ধারা ব্যাপারটা একদমই ক্লিয়ার, সহজ। এবার দেখো ধারা জিনিসটা কি আমরা যে শিখে গেলাম। ধারা হচ্ছে 2 প্রকারের হতে পারে, একটা কি সসীম ধারা আর একটা কি অসীম ধারা। সসীম ধারা কোনটা? ধরো আমি যদি বলি 2 যোগ 4 যোগ 6 যোগ ডট 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 প্লাস 2n, তাই না? এই যে সীমা দিয়ে দিলাম একটা, ওকে, এই 2nটা হচ্ছে কি সীমানা, এরপরে কিন্তু আর কোনো পদ নাই। যদি কোনো একটা ধারার সীমানা থাকে তুমি বলতে পারো যে 50টা পদ আছে, 60টা পদ আছে, বা 100 পদ আছে, বা 200 পদ আছে, এরকম যদি বলা যায় তবে ধারাটা সসীম, মানে সীমা আছে। আর যদি সীমা না থাকে, ধরো এরকম 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ 10 প্লাস ডট 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 প্লাস 2n প্লাস ডট ডট ডট, মানে কি আরো অনেক পদ আছে, অসীম সংখ্যক পদ আছে, তার মানে কি কোনো বাউন্ডারি নাই। বাউন্ডারি না থাকলে এটা অসীম ধারা। এবার আসো সসীম ধারা 2 প্রকার, একটা হচ্ছে সসীম সমান্তর ধারা আর একটা হচ্ছে সসীম গুণোত্তর ধারা। একটু বুঝো জিনিসটা। এই যে কিছুক্ষণ আগেই লিখলাম 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ ডট 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 প্লাস 2n, সীমানা আছে এবং এটা একটা ধারা। এই যে আমরা তো এখানে দেখে আসলাম এটা যে একটা ধারা, ধারার সংজ্ঞা থেকে আমরা এটা শিখে গেলাম। একটু খেয়াল করো সসীম সমান্তর ধারা, তাহলে এখানে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সমান্তর ব্যাপারটা। আসলে সমান্তর ধারা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে গুণোত্তর ধারা। তোমাকে এখন আমি শেখাচ্ছি মূলত সমান্তর ধারা কাকে বলে এবং গুণোত্তর ধারা কাকে বলে। খেয়াল করো সমান্তর ধারা তুমি কিভাবে বুঝবে? পরপর যে কোনো 2 পদ, কথাটা মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি কি শব্দটা ব্যবহার করলাম? পরপর। পরপর মানে একটার পরে একটা, একটার পরে একটাকে ফেলে আরেকটাতে চলে যাওয়া যাবে না, এটা কিন্তু নিষিদ্ধ কাজ, বোঝা গেছে? একটাকে ফেলে আরেকটাতে যাওয়া যাবে না। তো পরপর যে কোনো 2 পদের বিয়োগফল যদি সমান থাকে, পরপর যে কোনো 2 পদের বিয়োগফল যদি সমান থাকে তবে এটা
সমান্তর ধারা। একটু খেয়াল করো, 2 এর পরে আছে 4, 4 থেকে 2 গেলে থাকে 2, বিয়োগফল 2। আবার যদি তুমি 4 থেকে বিবেচনা করো তাহলে 4 এবং 6 তারা হচ্ছে পরপর, মানে একটার পর একটা আছে। 6 থেকে 4 গেলে থাকে 2। আবার দেখো তুমি যদি 6 থেকে বিবেচনা করো তাহলে কত হবে, 6 এবং 8 পরপর দুই পদের পার্থক্য বা বিয়োগফল কত, 2। একটু খেয়াল করো তো স্যারেরা, পরপর যে কোনো দুই পদের পার্থক্য কি সেম আসছে না? সেম আছে না? কথা বোঝার চেষ্টা করো, সেম বিয়োগফলটা সেম আছে কিনা। পরপর দুই পদের বিয়োগফলটা পার্থক্য বা অন্তর যাই বলি না কেন, একই শব্দ। পার্থক্য, বিয়োগফল, আরেকটা শব্দ কি বললাম, অন্তর। তিনটা শব্দ কি একই জিনিস মিন করে, পার্থক্য, বিয়োগফল, অন্তর একই জিনিস মিন করে। একটু খেয়াল করো পরপর যে কোনো দুই পদের পার্থক্যটা সেম আছে কিনা, আছে। যদি একটি ধারাতে পরপর দুইটি পদের পার্থক্য একই থাকে, পরপর যে কোনো দুই পদের পার্থক্য একই থাকে, তার মানে এই পার্থক্যটা কি সব জায়গাতে সেম। আর সব জায়গাতে যে জিনিস থাকে সেটাকেই বলি সাধারণ। অর্থাৎ কোন একটা ধারাতে যদি সাধারণ পার্থক্য বিদ্যমান থাকে, সাধারণ পার্থক্য মানে আমি বলতে পারি সাধারণ অন্তর, তাই না? সাধারণ অন্তর বিদ্যমান থাকে, তবে সেই ধারাটাকে আমরা বলবো সমান্তর ধারা। দেখো এখানেও 2 আছে পার্থক্য, এই দুই পদের পার্থক্য 2, এই দুই পদের পার্থক্য 2, কারণ পার্থক্য সব জায়গাতে সেম। আর একই রকম হয়ে গেলে একটা জিনিস, সেটাকে আমরা বলি কি কমন বা সাধারণ। সো আমি বলতে পারি যেই ধারাতে সাধারণ অন্তর আছে, সেই ধারাটাই সমান্তর ধারা। বোঝা গেল? গুণোত্তর ধারা জিনিসটা কি একটু এখানে লিখছি আমি, কেমন? গুণোত্তর ধারা জিনিসটা কি? গুণোত্তর ধারা ব্যাপারটা হচ্ছে, একটু দেখো উদাহরণটা লিখি আগে। 2 + 6 + 18 + 54 ... এরকম একটা কিছু, ধরো একটা সাধারণ গুণোত্তর ধারা আমরা লিখলাম। এখন দেখো এখানে বললাম পরপর দুই পদের অন্তর বা বিয়োগফল বা পার্থক্য। গুণোত্তর ধারার ক্ষেত্রে ব্যাপারটা হবে পরপর দুই পদের কি ব্যাপারটা হবে, ভাগফল অথবা অনুপাত। শব্দ দুইটা কি বললাম, ভাগফল কিংবা অনুপাত। যদি পরপর দুই পদের, ধরো এই পদের পরে আছে এই পদ, এই দুই পদের ভাগফল, তাহলে 6 ভাগ বা ডিভাইডেড বাই 2 কত হবে, 3। 18 ডিভাইডেড বাই 6 কত হবে, 3। তারপরে ধরো 54 ডিভাইডেড বাই 18 কত, 3। তাহলে খেয়াল করো পরপর যে কোনো দুই পদের অনুপাত বা ভাগফলটা দেখো সেম আসছে। যদি এমন হয় একটি ধারার পরপর যে কোনো দুই পদের অনুপাত বা ভাগফল সেম থাকে, অর্থাৎ যেহেতু সেম তার মানে সাধারণ হয়ে গেছে, অর্থাৎ সাধারণ অনুপাত বিদ্যমান থাকে। সাধারণ অনুপাত, কোন একটি ধারাতে যদি সাধারণ অনুপাত বিদ্যমান থাকে, তাহলে এই ধারাটাকে আমরা বলবো গুণোত্তর ধারা। পরপর দুই পদের অনুপাত যদি সমান থাকে, কোনো একটা ধারাতে যদি পরপর দুই পদের অনুপাত সমান থাকে অথবা সাধারণ অনুপাত বিদ্যমান থাকে, একই কথা কিন্তু। পরপর যে কোনো দুই পদের অনুপাত সেম হওয়া মানে কি, অনুপাতটা সব জায়গাতে একই রকম থাকলে দেখে আমি বলি না যে সাধারণ। যেমন তোমারও দুইটা হাত, আমারও দুইটা হাত, সব মানুষেরই প্রায় সব মানুষেরই কি দুইটা হাত আছে, তাই না? সো দুইটা হাত থাকা মানুষের মধ্যে একটা সাধারণ বৈশিষ্ট্য, ঠিক না? যেহেতু সবার মধ্যেই আছে। সো পরপর দুইটা পদের অনুপাত যদি সেম হয়ে যায়, তাহলে আমি সেই অনুপাতটাকে কি সাধারণ অনুপাত বলতে পারি না এই ধারাটার জন্য? অবশ্যই বলতে পারি। তাহলে কোনো একটা ধারাতে যদি পরপর দুইটি পদের অনুপাত সেম থাকে, অর্থাৎ সাধারণ অনুপাত বিদ্যমান থাকে, তবে সেই ধারাটাকে আমরা বলবো একটা গুণোত্তর ধারা। তার মানে এটা একটা গুণোত্তর ধারা। বুঝা গেল? তো এটাকে আমরা বলি কি, সাধারণ অনুপাত বিদ্যমান থাকবে, তাই না? এই সাধারণ অনুপাতকে মূলত আর দিয়ে প্রকাশ করি আমরা। সাধারণ অনুপাতকে মূলত আমরা কি দিয়ে প্রকাশ করি, আর দিয়ে প্রকাশ করি। সাধারণ অনুপাতটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, আর দিয়ে প্রকাশ করি। এইবার আসো মজার ব্যাপারটাতে, যেটা আমাদের মানে কি বলবো মোস্ট পপুলার একটা কোশ্চেন। বললাম কি প্রায় 31 বার আসছে বিভিন্ন বোর্ডে। ওকে, তো এইটা সলভের জন্য আমার একটা ব্যাপার মাথায় রাখতে হবে। সেটা কি, দেখো এখানে বলা আছে একটি অসীম গুণোত্তর ধারার, অসীম গুণোত্তর মানে কি, একটা গুণোত্তর ধারা হবে যার কোনো বাউন্ডারি থাকবে না, মানে যার পদ সংখ্যা হবে কি একদম পুরো বাউন্ডলেস, মানে ইনফিনিট সংখ্যক পদ থাকবে। তো একটি অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি থাকবে। প্রশ্ন হচ্ছে যে স্যার অসীমতক সমষ্টি জিনিসটা কি? ধরো একটা ধারার প্রথম পদ, এটাকে বলা হয় প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, তোমরা তো জানোই। মানে কি পজিশন অনুসারে যে প্রথম অবস্থানে আছে তাকে বলা হয় প্রথম পদ। এই প্রত্যেকটা যেহেতু একটা পদ, তো প্রথমে থাকলে প্রথম, দ্বিতীয়তে থাকলে দ্বিতীয়, তৃতীয়তে থাকলে তৃতীয়, এনতম অবস্থানে থাকলে এনতম পদ, তাই না? তো দেখো প্রথম পদ থেকে শুরু করে অসীম পর্যন্ত, আমরা জানি না আসলে অসীম পর্যন্ত পদ
কোনটা বা কি বা কতটা, আমরা কিছুই অসীম সম্পর্কে কিন্তু আমাদের কোনো ধারণা নাই। বাট আমরা চিন্তা করছি এইভাবে যে শুরু থেকে একদম অসীম পর্যন্ত যদি আমরা ধারার সমস্ত পদগুলোকে যোগ করি তবে যোগফলটা কেমন হবে, ওই যোগফলটাকেই আমরা বলছি অসীমতক সমষ্টি। আবারও খেয়াল করো, কোন একটি ধারার শুরু থেকে মানে প্রথম পদ থেকে অসীম সংখ্যক পর্যন্ত পদগুলো সবগুলোকে যদি আমরা যোগ করি তবে ওই যোগফলটাকে আমরা বলছি অসীমতক সমষ্টি। কথা কি বোঝা গেল? তো কোন একটি অসীম গুণোত্তর ধারার, এই যে এটা গুণোত্তর ধারা, আমি একটু ক্লিয়ার করে আবার লিখছি, 2 + 6 + 18 + 54 + ডট ডট ডট। সো এটা একটা গুণোত্তর ধারা এবং এটা বাউন্ডারি নাই, তার মানে এটা একটা অসীম, তাহলে আমরা বলতে পারি অসীম গুণোত্তর ধারা। তো এই অসীম গুণোত্তর ধারাটার যদি আমরা কি করি, শুরু থেকে অসীম পর্যন্ত পদগুলোকে যোগ করি, মানে অসীমতক সমষ্টি বের করতে চাই, তাহলে তার মধ্যে একটা বেসিক বৈশিষ্ট্য থাকতেই হবে। সেই বৈশিষ্ট্যটা কি? একটি অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি থাকবে যদি এই যে দেখো মডুলাস আর, আর মানে কি, এই যে বললাম যে সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়, মডুলাস আর লেস দেন 1, অর্থাৎ আর এর মান -1 থেকে বড় এবং 1 থেকে ছোট হয়। আর এর মান -1 থেকে বড় এবং 1 থেকে ছোট হয়। আর কিভাবে পাবো আমরা সাধারণ অনুপাতটা কিভাবে পাবো? ধরো তুমি দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলা, অথবা তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করলা, অথবা চতুর্থ পদকে তৃতীয় পদ দ্বারা ভাগ করলা, অর্থাৎ পরপর দুইটা পদের অনুপাতই হচ্ছে আমাদের আর, পরপর দুইটি পদের অনুপাত বা ভাগফলই হচ্ছে আর। কথা কি বোঝা গেল? এবার আসো আমরা একটু কোশ্চেনটা সলভ করার চেষ্টা করি। দেখো বলা আছে কি যে এটা একটা অসীম গুণোত্তর ধারা বা অনন্ত গুণোত্তর ধারা। অনন্ত মানেই অসীম। তো আমাদের কি করতে হবে? x এর উপর কি শর্ত আরোপ করলে, ধারাটির এই যে যা আমাদের প্রয়োজন, অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। ব্যাপারটা কিন্তু বোঝার চেষ্টা করো। যেহেতু বলছে যে অসীমতক সমষ্টি থাকবে, অসীমতক সমষ্টি কোন ধারার থাকে? এই যে দেখো, অসীমতক সমষ্টি সেই ধারারই থাকে যেই দ্বারা সাধারণ অনুপাত বা আর এর মান 1 এর চেয়ে ছোট হয়, অথবা একের চেয়ে ছোট না, মানে -1 এর চেয়ে বড় এবং 1 এর চেয়ে ছোট, এই সীমার মধ্যে থাকে, অর্থাৎ মডুলাস আর লেস দেন 1 হয়। আবারও বলছি, একটি অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি তখনই থাকে যখন সেই অসীম গুণোত্তর ধারার সাধারণ অনুপাতটা -1 এর চেয়ে বড় এবং 1 এর চেয়ে ছোট হয়। যেহেতু বলে দিয়েছে এখানে অসীমতক সমষ্টি থাকবে, তার মানে এই অসীম গুণোত্তর ধারাটার আসলে কি সাধারণ অনুপাতটা -1 এর চেয়ে বড় এবং 1 এর চেয়ে ছোট অবস্থায় আছে। তো এবার আমাদের কাজ হচ্ছে এটাকে সলভ করা। একটু মনোযোগ দিয়ে বুঝো। তো যেহেতু কাজ অসীমতক সমষ্টি এবং সেই অসীমতক সমষ্টি নির্ণয়ের জন্য আমাদের কাজ হচ্ছে আর কে নিয়ে, সাধারণ অনুপাতকে নিয়ে। তো সাধারণ অনুপাতটা এখান থেকে বের করে নিতে হবে। তো এইটা হচ্ছে কি ধারাটার প্রথম পদ। দেখো প্রথম পদ a is equals to 1/3x plus 1। আমরা এবার বের করব সাধারণ অনুপাত r is equals to, দেখো আমি কি করছি, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ করছি। কেউ চাইলে তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ, চতুর্থ ভাগ তৃতীয় পদ, বা পরপর যে কোনো দুই পদের ভাগফল তোমরা নিতে পারো, ইটস ওকে, ফাইন। তো আমি নিচ্ছি হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। ওকে, দেখো খেয়াল করো, এই যে 1/3x plus 1 স্কয়ার, এই ভাগটাকে যদি আমি গুণ আকারে লিখি, নিচের ভগ্নাংশটা কি হবে? উল্টে যাবে। তোমরা সবাই কিন্তু এটা জানো। সো এটা দিয়ে যদি কাটাকাটি করি, এখানে কিন্তু আরো একটা 3x plus 1 থাকবে। তাহলে ফলাফলটা কত আসছে? মূলত 1/3x plus 1। মজার ব্যাপার হলো এই ধারাটার জন্য প্রথম পদ এবং সাধারণ অনুপাত দুইটাই কি সেম, এবার হচ্ছে আমরা জানি, এই যে আমরা কিন্তু এই ব্যাপারটা জানি, তোমাদের কিন্তু বলা হয়েছে একটি অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি থাকবে যদি আর এর মান -1 এর চেয়ে বড় এবং 1 এর চেয়ে ছোট হয়, অর্থাৎ মডুলাস আর লেস দেন 1 হয়। আমরা এই কথাটা একটু লিখব। আমরা জানি একটি অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি থাকবে যদি মডুলাস আর লেস দেন 1 হয়। ওকে, ভালো কথা। অর্থাৎ দেখো তো আর এর মান হিসেবে আমরা কি পেলাম? আর এর মান হিসেবে কিন্তু আমরা 1/3x plus 1 পেলাম। আমরা এটা এখানে বসিয়ে দিব আর এর ভ্যালু হিসেবে। ওকে, এই যে 1/3x plus 1
লেস দেন 1, এই যে এই কথাটাই জাস্ট লিখলাম, আর এর মানটা ধারা অনুসারে বসিয়ে দিলাম, ধারা থেকে আর এর ভ্যালু যেটা পেলাম এটা এখানে বসিয়ে দিলাম, আর কিছুই না। এইবার আসো মডুলাসটি যদি আমরা তুলে দিতে চাই, এই মডুলাসটাকে যদি আমরা তুলে দিতে চাই, তবে আমাদের এটা সামনে কি দিতে হবে, প্লাস মাইনাস দিতে হবে। মডুলাস তুলে কি দিতে হয়, প্লাস মাইনাস দিতে হয়। ওকে, 1/3x প্লাস 1 লেস দেন 1, ফাইন। এইবার দেখো আমরা যদি শুধু প্লাস নিয়ে কাজ করি তাহলে সামনে প্লাস 1/3x প্লাস 1 লেস দেন 1, কি করলাম, সাইড নোট দিবা প্লাস নিয়ে। ওকে, তো প্লাস দিলে যে কথা, না দিলে কি কথা, তোমরা সবাই কিন্তু এই ব্যাপারটা আসলে জানো। দেখো আমি এখানে আমার বের করতে হবে, যেহেতু x হচ্ছে চলক, তো x এর উপরে আমার শর্তটা কি হবে, বিল্ড হবে বা তৈরি হবে, ঠিক আছে। তাহলে x এর মান বের করতে গেলে এটা দেখো 1/3x প্লাস 1 আছে, অর্থাৎ x টা ভগ্নাংশের নিচে আছে, হরে আছে। সো এটাকে যদি আমি উল্টে দেই, এটা কি লবে চলে আসবে, সো এটা উল্টে দাও। এখন এটা দেখো লেস দেন গ্রেটার দেন দিয়ে দেওয়া, তাই না। তো লেস দেন গ্রেটার দেন দিয়ে থাকলে এগুলোকে মূলত আমরা অসমতা বলি। তোমাদের চ্যাপ্টার 6 এ আলোচনা আছে, যেটা তোমাদের শর্ট সিলেবাসে নাই। এই অসমতাগুলো যখন আমরা সমাধান করি, তখন যদি আমরা একটা মানে অসমতাটাকে যদি আমরা বিপরীতকরণ করি কিংবা ঋণাত্মক কোনো সংখ্যা দ্বারা গুণ কিংবা ভাগ করি, তবে সেই অসমতার চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। লেস দেন থাকলে হয়ে যায় গ্রেটার দেন, গ্রেটার দেন থাকলে হয়ে যায় লেস দেন, লেস অর ইকুয়াল থাকলে হয়ে যায় গ্রেটার অর ইকুয়াল, গ্রেটার অর ইকুয়াল থাকলে হয়ে যায় লেস অর ইকুয়াল। এই কথাগুলো তুমি একটু ভিডিওটা পজ করে নোট ডাউন করে নিতে পারো, কেমন। একটি অসমতাতে যদি আমরা অসমতাটাকে বিপরীতকরণ করি কিংবা মাইনাসের কোনো সংখ্যা দ্বারা গুণ অথবা মাইনাসের কোনো সংখ্যা দ্বারা ভাগ করি, তবে অসমতার চিহ্নটা উল্টে যাবে। লেস দেন থাকলে হয়ে যাবে গ্রেটার দেন, গ্রেটার দেন থাকলে হয়ে যাবে লেস দেন, লেস অর ইকুয়াল থাকলে হয়ে যাবে গ্রেটার অর ইকুয়াল, গ্রেটার অর ইকুয়াল থাকলে হয়ে যাবে লেস অর ইকুয়াল। তো আমি যদি এটাকে বিপরীতকরণ করি তাহলে চিহ্নটা কি হবে, দেখো 3x প্লাস 1 উপরে চলে আসবে আর 1 নিচে চলে যাবে, সো 1 নিচে দিতে হয় না। তাহলে 3x প্লাস 1 এই লেস দেন হয়ে যাবে গ্রেটার দেন, আর 1 কে বিপরীতকরণ করলে 1ই হয়। ওকে, তো 3x প্লাস 1টা এই পাশে নিয়ে যাব আমরা, যেহেতু x এর ভ্যালু বের করতে হবে। আসলে অসমতাটা এরকম এই পাশে ওই পাশে নেওয়া যায় না, তোমাদের বোঝার সুবিধার্থে আমি বলছি। যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে এই 1টা হয়ে যাবে, এই 1টা হয়ে যাবে মাইনাস, তাই না। তাহলে 3x 1 থেকে 1 গেলে 0, x এর সাথে আছে কত, x এর সাথে আছে 3, এই 3টা কি বাদ করতে হবে না, 3 গুণ আকারে আছে, তাহলে 3 দ্বারা উভয়পক্ষে ভাগ করে দিতে হবে। যদি 3 দ্বারা ভাগ করে দেই, দেখো 3x ডিভাইডেড বাই 3, 0 ডিভাইডেড বাই 3, তাহলে আমরা কি বলতে পারি, 3 3 কাটা x গ্রেটার দেন 0। আমরা কিন্তু পেয়ে গেলাম একটা শর্ত। এইবার খেয়াল করো আমরা তো এখানে প্লাস মাইনাস থেকে শুধু এখানে কি প্লাস মাইনাস থেকে শুধু প্লাসটাকে নিয়েছিলাম, এবার আমাদের কাজ কি মাইনাসটাকে নেওয়া, এবার আমাদের কাজ মাইনাসটাকে নিয়ে কাজ করা। তাহলে দেখো 1/3x প্লাস 1 লেস দেন 1, সামনে কি নিব, এবার মাইনাস নিব, মাইনাস নিয়ে এই x এর ভ্যালু বের করতে গেলে আগে সমস্যা হচ্ছে মাইনাস, সো মাইনাসকে সরাতে গেলে আমার কি করতে হবে, -1 দ্বারা গুণ অথবা -1 দ্বারা ভাগ করতে হবে। আমি যদি উভয়পক্ষে -1 দ্বারা গুণ করে দেই, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এখানে কি হবে, -1 * 1 কি হবে, -1 হয়ে যাবে। এবার ব্যাপার হচ্ছে তোমাদের বললাম না যে -1 দ্বারা গুণ অথবা ভাগ, মানে মাইনাসের কোনো সংখ্যা দ্বারা ঋণাত্মক কোনো সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করলে অসমতা চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, তাহলে লেস দেন হয়ে যাবে গ্রেটার দেন। এবার 1/3x + 1 কে যদি আমি বিপরীতকরণ করে দেই, থাকবে কত, 3x + 1, বিপরীতকরণ করলেও চিহ্ন পরিবর্তন হয়ে যাবে আবার লেস দেন, -1 কে বিপরীতকরণ করলে -1ই হয়। ওকে, 3x + 1 এর পাশে গেলে কি হবে, -1 হবে, তো -1 3x লেস দেন -1 যোগ করলে হবে -2, 3 দ্বারা ভাগ করলে কত হবে, বা 3 কে ওই পাশে ভাগ আকারে নিয়ে গেলে যেহেতু এখানে গুণ আছে ওই পাশে ভাগ হয়ে যাবে, -2/3। এটা কিন্তু এইভাবে হয় না যেভাবে বললাম, জাস্ট তোমাদের বোঝার মনে রাখার সুবিধার্থে এইভাবে বলছি আর কি। তো আমরা পেয়ে গেলাম x এর উপর আরেকটা শর্ত, অর্থাৎ এই যে এখানে দেখো x এর উপর একটা শর্ত ছিল, এটা প্লাস যখন নিলাম তখন এটা পেলাম, আর যখন মাইনাস নিলাম তখন এটা পেলাম, অর্থাৎ x গ্রেটার দেন 0 অথবা x লেস দেন -2/3 শর্তে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে, অসীমতক সমষ্টি থাকবে। এবার প্রশ্ন হচ্ছে সেই অসীমতক সমষ্টিটা কত। দেখো অসীমতক সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে s infinity is equals to a by 1 minus r, আর আমরা এর মান হিসেবে পেয়েছিলাম 1/3x plus 1 minus r এর মান হচ্ছিল 1/3x plus 1। জাস্ট তুমি লসাগু করো, ওকে, 3x plus 1 আর এই 1 এর নিচে মনে মনে 1 আছে, সো লসাগু হবে 3x plus 1, 3x plus 1, এই যে 3x plus 1
এটা দিয়ে এটাকে গুণ করলে কত হবে 3x + 1, এই মাইনাসের মাইনাস 3x + 1, 3x + 1 কাটা -1, ঠিক আছে। তাহলে দেখো +1 -1 কাটাকাটি, উপরে আছে 1/3x + 1, নিচে আছে 3x / 3x + 1। মজার ব্যাপার হচ্ছে এই 3x + 1 এই 3x + 1 কাটা, কি আছে 1/3x। এটাই হচ্ছে সেই অসীমতক সমষ্টি। আমরা অসীমতক সমষ্টি নির্ণয়ের কি পেয়ে গেলাম, শর্ত পেয়ে গেলাম, একই সাথে সেই অসীমতক সমষ্টিটাও পেয়ে গেলাম। কোশ্চেনটা কিন্তু সলভ হয়ে গেল। এইবার আসো মজার ব্যাপারে। দেখো কতবার আসছে তুমি জাস্ট চিন্তাও করতে পারবা না। বললাম না যে যদি এই কোশ্চেনটা আমরা বুঝি, একই জিনিস কতবার যে আসছে, একটু জাস্ট ডিফারেন্ট হতে পারে। ডিফারেন্সটা কোথায়? ধরো 1/3x + 1 এরকম না বলে এটাকে যদি উপরে তুলে দেই আমরা, তোমরা জানো যে এটা ইনভার্স দিয়ে লিখতে হয়। অর্থাৎ সূচকে আমরা শিখে আসছি a ইনভার্স n = 1/n। তার মানে কি আমি এটাকে কি লিখতে পারি, এই যে ইনভার্স 2 আছে, তার মানে পুরোটার উপরে ইনভার্স 2 থাকাতে এটা নিচে চলে যাবে 1/3x + 1, ইনভার্সটা কি হয়ে যাবে, স্কয়ার হয়ে যাবে, তাই না? এটা কিন্তু আমরা সবাই জানি। এভাবেও লেখা যায়, এটাকে আবার এইভাবেও লেখা যায়। জাস্ট এই চেঞ্জটা হয়তো বা হতে পারে। কথা কি ক্লিয়ার? এছাড়া দেখো এটা এখানেও আছে, এই যে এখানেও আছে, এই যে দেখো সুন্দর একটা জিনিস এখানেও আছে। এই যে দেখো কি বললাম, ইনভার্স দিয়ে থাকলে কি করতে হবে 1/5x - 3 প্লাস 1/5x - 3 ইনভার্স 2, তার মানে স্কয়ার হবে। 1 দিলে এই মাইনাসটা চলে যায়, তাই না? একদম সহজ ব্যাপার। দেখো এখানেও আছে। আচ্ছা এখানে একটু মজার ব্যাপার, এখানে কিন্তু ধারাটা সরাসরি দেওয়া নাই, ধারাটা সাধারণ পদ দেওয়া আছে। তাহলে তোমাকে ধারাটা একটু আগে বের করে নিতে হবে। একটু বের করে নিচ্ছি আমরা। n এর মানে যে কি বললাম আমি, সাধারণ পদে n এর মান কি বসাতে হয়, স্বাভাবিক সংখ্যাগুলো অর্থাৎ 1 2 3 এরকম বসাতে হয়। সো n এর মান যখন আমরা 1 বসাবো তাহলে প্রথম পদ পাবো 1 + x 1 - 2, তার মানে কি 1 + x ইনভার্স 1। তারপর দেখো u2 = কি হবে 1 + x 2 - 2, তার মানে কি 1 হবে, কারণ 2 - 2 মানে 0, কোন কিছুর উপর পাওয়ার 0 মানে কত 1। তারপরে u3 = কত হবে বলো তো, 1 + x 3 - 1, তার মানে কত 1 + x 3 থেকে 2 গেলে কত হবে 1 হবে। তো আর কিছু দিতে হবে না। এবার ধারাটা যদি আমরা লিখি, u = ধারাটা কত, প্রথম পদ হচ্ছে আমাদের এইটা 1 + x ইনভার্স 1, দ্বিতীয় পদ হচ্ছে আমাদের 1, তৃতীয় পদ হচ্ছে আমাদের 1 + x। এভাবে ধারা চলবে, যেহেতু ধারাকে আমরা প্লাস মাইনাস দিয়ে লিখতে হয়। কথা কি বোঝা গেল? তো এটার মানেটা কি 1/1 + x +1 প্লাস, সরি এটা তো হবে না, প্লাস 1 + x প্লাস এই যে ধারা পেয়ে গেলা। এবার কি আর বের করতে হবে, আর এর সাহায্যে কি করতে হবে, শর্ত নির্ণয় করতে হবে। সিম্পল না জিনিসটা, একদম ইজি। তো দেখো এই সবগুলো ব্যাপার কিন্তু তোমাদের জানা, তোমরা জাস্ট একটু খেয়াল করো। দেখছো কতবার আসছে, ইউ জাস্ট কান্ট ইমাজিন, জাস্ট 31 বার আসছে। এখানে 31টা প্রশ্নের মতো আছে। ওকে দেখো তোমাদের সবগুলোই পরিচিত। এটা তো বললামই যে কি করতে হবে ইনভার্স দিয়ে থাকলে। জাস্ট একটু ঘুরিয়ে ফিরিয়ে আসে, সেই ঘোরানো ফেরানোটা কিন্তু দেখিয়ে দিয়েছে। তোমাকে ধারাটা সরাসরি না দিয়ে সাধারণ পদ দিয়ে দিতে পারে, তাহলে সাধারণ পদ থেকে তুমি আগে ধারাটা বের করে নিবা, দ্যাটস ইট। বুঝা গেল? প্রায় 31 বার আসছে। সো আমরা বলতে পারি ধারা থেকে প্রশ্ন আসা মানেই হচ্ছে এই প্রশ্নটা আসার সম্ভাবনা প্রায় 99.99%। তাহলে আজকে তোমরা এমন একটা জিনিস শিখলা অসীম ধারা থেকে, যদি এটা ভালো মতো বুঝে থাকো, তোমাদের কিন্তু পরীক্ষাতে 4 মার্কস 100% কমন পড়ে যাবে, 4 মার্কস। বুঝতে পারছো কত চমৎকার একটা জিনিস, তাই না? ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।